অবশেষে প্রত্যাহার ট্রাক ধর্মঘট। মঙ্গলবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নিল ট্রাক চালক সংগঠন। কেন্দ্রের আশ্বাস পেয়েই ধর্মঘট প্রত্যাহার করা হলো। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে মিলেছে সমাধান সূত্র। কেন্দ্রের আশ্বাস, নয়া পরিবহন আইন এখনো লাগু হয়নি। চালকদের সঙ্গে পরামর্শ করেই আইন লাগু করার আশ্বাস দিয়েছে কেন্দ্র। রাতে ধর্মঘট প্রত্যাহার। মঙ্গলবার সকালে ট্রাক চালকদের বিক্ষোভে রণক্ষেত্র হয়ে ওঠে উত্তরপ্রদেশের মৈনপুরী। কেন্দ্রের পরিবহন নীতির প্রতিবাদে চলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ট্রাক চালকদের জোর সংঘর্ষ, চলে পাথর ইট বৃষ্টি, পাল্টা শূন্যে গুলি ছোড়ে পুলিশ। এবার থেকে 10:45 নয়, সকাল 10:35-এর মধ্যে শিক্ষকদের স্কুলে ঢুকতে হবে। 10:50-এর পর স্কুলে ঢুকলে লাল কালি, অর্থাৎ লেট। 11:15-র মধ্যে ঢুকতে না পারলে একেবারে অ্যাবসেন্ট। এছাড়াও বিকেলে 4:30-র আগে শিক্ষকদের ছুটি নয়। সপ্তাহে 32 ঘন্টা ক্লাস নেওয়া বাধ্যতামূলক। কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের। নতুন বছরে নতুন নিয়ম। আগেও যা ছিল তাই আছে। 10:40 প্রেয়ারের সময় থেকে শুরু হবে লেট মার্কিং, এবং ওটা আমরা করেছি 11:15 অবধি। কারুর যদি বাই চান্স দেরি হয়ে যায় তাহলে সে যেন সেকেন্ড পিরিয়ড থেকে ক্লাস করতে পারে এবং সামগ্রিকভাবে লস অফ টিচিং না হয়, আর একজন টিচারের অযথা একটা দিন নষ্ট না হয়। 1000 ঘন্টার যে বার আছে রাইট টু এডুকেশন অ্যাক্টে, তার থেকে অনেকটা বেশি আছে। এক্সট্রা ছুটি বা কিছু এরকম পরিস্থিতি তৈরি হয় স্কুলে, সেই বেঞ্চমার্কটা কখনোই ক্রস করবে। এই একাডেমিক ক্যালেন্ডারে যে সামান্য আমরা মডিফিকেশন করেছি, তাতে টিচিং লার্নিং প্রসেস যাতে বেটার হয়, আমাদের পারফরমেন্স যাতে বেটার হয়, এই জায়গাটাই লক্ষ্য রেখে করা। নতুন শিক্ষাবর্ষে শিক্ষকদের নয়া নির্দেশিকা। মঙ্গলবার অর্থাৎ বছরের দ্বিতীয় দিন থেকেই এই নিয়ম চালু হয়েছে রাজ্যে। কিন্তু সবাই কি নিয়ম মানছেন? জলপাইগুড়ির ধূপগুড়ি হাই স্কুলের টিচার্স রুম একেবারে ফাঁকা। রুমে নেই হেডমাস্টার। দেরিতেই স্কুলে ঢুকলেন শিক্ষকরা। দেরিতে স্কুলে ঢোকা নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান শিক্ষক। লেট মার্ক দেয়া হয় কিনা আপনি ততক্ষণ দাঁড়িয়ে দেখুন তাহলে। না, আপনাদের তো নির্দেশিকা রয়েছে। লেট মার্কটা দেয়া হয়, নির্দেশিকা দেওয়া হয়েছে, আপনারা দেরি করে আসছেন। হ্যাঁ, সেটা দেরি হতে পারে আজকে। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বাড়ি যেখানেই থাকুক, ব্যক্তিগত কাজ থাকতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা তো যন্ত্র দিয়ে চলে না, মানুষ দিয়ে চলে না। অবশ্যই। যারা চাকরি করছি তারা সকলেই সরকারের নির্দেশিকা মেনেই চলছি। হয়তো দু একজন কোনো কারণে কোনোদিন লেট হচ্ছে, এবং লেট হলে তার খাতাতে লেট মার্ক করছে। যদি তেমন কিছু হয়ে থাকে, নিশ্চয়ই তার যদি ভুল হয়ে থাকে, তিনি নিশ্চয়ই দুঃখ প্রকাশ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আমরা যদি এটাকে ওয়ান টাইম এক্সেপশন হিসেবে ধরি, আমি জানি না কি পরিস্থিতি। নিশ্চিতভাবে আমি যেটা জানি সেটা ডিআই সাহেবরা নিশ্চয়ই এগুলো দেখেন, এবং প্রতিটি জেলাতেই ডিআই সাহেব আছেন, তারা এই ব্যাপারে সজাগ। আমার যতদূর জানা আছে, সেই আমরা জানতে চাইবো ডিআই সাহেবের কাছ থেকে যে কি বাস্তব পরিস্থিতি। টেট 2014 ওএমআর নষ্ট হয় ওড়িশাতেই। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ করল সিবিআই। রিপোর্টে কুন্তল তাপসের একাধিক এজেন্টের নাম। মঙ্গলবার বিচারপতি সিনহার এজলাসে মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেয় সিবিআই। এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখে দুর্নীতি হয় বলে দাবি। 2022 পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ফার্ম হিসেবে নথিবদ্ধ ছিল এই সংস্থাটি। হাইকোর্টে পেশ করা রিপোর্টে এমনটাই উল্লেখ করেছে সিবিআই। টেট 2014-তে যে কোম্পানির উপর দায়িত্ব ছিল ওএমআর শিট অ্যাসেসমেন্টের, সেই এস বাসুরায়ন কোম্পানিটি 2022 সাল পর্যন্ত সেটাই ছিল মূলত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, এবং তারা এমনভাবে স্ক্যান করে যাতে এডিটেবল কপি রাখে, যে কোনো সময় এডিট করে দেওয়া যায়। অয়নশীল যে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, সে 121টি মিউনিসিপ্যালিটির মধ্যে 17টি মিউনিসিপ্যালিটিতে নিয়োগের সঙ্গে যুক্ত ছিল। টেট 2014-তে যে স্ক্যান কপির নামে যে এডিটেবল কপি রাখা হয়েছে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া টেট 2014 বাতিল হওয়া উচিত বলে আমরা মনে করছি। রিপোর্ট পেশ করলো ইডিও। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ কেন্দ্রীয় সংস্থার। ইডি রিপোর্টে লিপস অ্যান্ড বাউন্স কর্তাদের সম্পত্তির উল্লেখ। লিপস অ্যান্ড বাউন্স কর্তাদের 7.5 কোটির সম্পত্তি। ভার্চুয়ালি ইডি যুগ্ম ডিরেক্টরকে এজলাসে উপস্থিত থাকার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বুধবার দুপুরে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ।
মমতার নেতৃত্বেই ঐক্যের বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শেষ কথা। মঙ্গলবার ফের ঐক্যের বার্তা দিলেন ফিরহাদ হাকিম। অশোকনগরের বিধায়কের মুখেও নবীন প্রবীণ দুই নেতাদেরই গুরুত্ব দেওয়ার বার্তা। লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই, একটা বড় দল থাকলে এগুলো সব হবে। আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো, সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি। সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই, সেটাতে এটার মধ্যে আপনারা অন্যায়টা কোথায় দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে। এই পরিস্থিতিতে অভিষেককে কটাক্ষ অধীর চৌধুরীর। নবীন প্রবীণ লড়াইয়ে স্ক্রিপ্ট তৈরি বিজেপির দফতরে, কটাক্ষ অধীরের। সময় ও সুযোগ বুঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষেরও। নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা ছিল। তারপরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। কালের কষ্টি পাথরে এটা বিচার করছেন যে সিপিএম কিভাবে শেষ হয়ে গেল তরুণদের জায়গা না দিয়ে, কংগ্রেস শেষ হয়ে যাচ্ছে। সেখান থেকে শিক্ষা নিয়ে হয়তো নতুনরা এগিয়ে আসার চেষ্টা করছেন, তাদের সামনে বেড়া দিয়ে দেওয়া হয়েছে, নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। লড়াই হবেই একদিন, সেই দেওয়াল ভাঙার জন্য। সেই দেওয়াল ভাঙার যুদ্ধ শুরু হয়েছে, তাতে পার্টিটা না ভেঙে যায়। যদি আপনি নতুনদের না ছাড়েন, হয় তারা পার্টি ছেড়ে চলে যাবে, কংগ্রেস ছেড়ে বহু লোক চলে এসছে, টিএমসি ছেড়ে চলে এসছে, আগামী দিনে যাবে। তো আপনি হয় সরে যান, নাহলে সময় আপনাকে সরিয়ে দেবে। রাজ্যে সাধ্বী নিরঞ্জন এসেই 100 দিনের দুর্নীতির অভিযোগে ফের সরব কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। দুর্নীতি ইস্যুতে কাঠগড়ায় তুললেন তৃণমূলকে। आज भी कह रहे हैं कि मनरेगा में भ्रष्टाचार किया, उनके खिलाफ कार्रवाई करिए, हम देने के लिए तैयार हैं। लेकिन पता नहीं क्यों नहीं करना चाहती ममता दीदी। भाई नुकसान तो यहाँ के लोगों का हो रहा है, यहाँ के कामगारों का हो रहा है, क्योंकि घोटाला हुआ है तो उन घोटाले में हो सकता है कि कोई उनका निजी फंस रहा हो। हमारे 2 अधिकारी तय हुए हैं और इन्होंने अपने 2 अधिकारी तय किए हैं। जहाँ जहाँ गड़बड़ियाँ हुई हैं उसको देखेंगे। करप्शन हुआ है, प्रधानमंत्री आवास को बंगलो आवास करके दिया। 22 জানুয়ারি পর্যন্ত এজেন্সি তৎপরতা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন আরজেডি নেতা মনোজ ঝা। বললেন এই সময়ের মধ্যে সক্রিয় হয়ে উঠবে সিবিআই, ইডি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। বিশ্বস্ত সূত্র থেকে এই খবর দাবি করলেন আরজেডি নেতা। आज से लेकर 22 जनवरी के बीच में आप इनकम टैक्स, सीबीआई, ईडी की अति सक्रियता देखेंगे। एक एजेंसी दूसरे एजेंसी को फाइल देगी, वो पॉलिटिकल फाइल है जो बीजेपी के दफ्तर से आई है। इनकम टैक्स खोजने की कोशिश करेगी, कहीं छोटा सा भी कुछ मिले वो ईडी को देगी। ईडीआई सीबीआई के बीच में बंटवारा होगा। ये भारतीय जनता पार्टी का, अमित शाह जी का, मोदी जी का चाल और चरित्र और चेहरा। 22 जनवरी में इसलिए कह रहा हूं, 22 जनवरी को प्राण प्रतिष्ठा अयोध्या, लेकिन उससे पूर्व देश के अलग अलग राज्यों में ये तीनों एजेंसीज को काम पकड़ा चुके हैं। 15 জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে বিজেপির ঘর ঘর যাত্রা। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, তার আগে বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ বঙ্গ বিজেপির। মন্দিরের ছবি দেওয়া আমন্ত্রণ পত্রের সঙ্গে দেওয়া হচ্ছে আতপ চাল। সনাতন সংস্কৃতি মেনে চলছে অযোধ্যায় যাওয়ার আমন্ত্রণ। উনি আমার বাড়ি গেছিলেন, দেখুন বলেছি যাবো, চলে এসেছি কিনা। আসলে আজকে ভিতরে যাবো না, সবাইকে নিমন্ত্রণ করেছি মন্দির উদ্বোধনের অযোধ্যা 22 জানুয়ারি অযোধ্যার। আমি তো চলে যাব, একটু আপনার চা খেয়ে যান। আপনি আর কদিন আছেন? আমি 5-6-7 দিন দেখছি মিস্টার গভর্নর। আসুন আসুন আসুন, নমস্কার। তিনি হচ্ছেন দিলীপ ঘোষ।
বলছি পায়ের ধুলো দিয়ে একটু চা খেয়ে যান সবাই। नमस्कार, जय श्री राम। आएंगे नहीं सब निकल जाएंगे यार, आएंगे बाद में ना। कौन कहाँ है देखने आए हैं? नहीं, बहुत लोग हैं। आपको राम मंदिर जाने के लिए उद्घाटन में आमंत्रण है एकदम। प्लेट ये है और वहाँ के लिए प्रसाद चावल। अच्छा, जिसको बोलते हैं अक्षर, क्या नाम है? मनीष गारोडिया। अच्छा, आप कितने साल से रह रहे हैं यहाँ? यहाँ हो गया 12-10 साल। वाह, पुराने हैं। चलिए ठीक है, मिलेंगे बाद में। एकदम बगल में ही है। एकदम। মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের জন্মদিন, শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যান রাজ্যপাল। ব্লাইন্ড স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মুখ্যমন্ত্রীর ফোন রাজ্যপালকে। জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। রাজ্যপালের স্ত্রীর সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। গাড়ির মধ্যে লাগানো হচ্ছে হলুদ স্টিকার। পার্কিং এর ছাড়পত্র এটাই। স্টিকারের দাম 100 টাকা। এই একটা স্টিকারেই ধনধান্য অডিটোরিয়াম চত্বরে সারাদিন পার্কিং। যদিও স্টিকারে কোনো সংস্থার নাম, ফোন নম্বর কিছুই নেই, রসিদও নেই কুপনও। তাহলে কার পকেটে যাচ্ছে পার্কিং এর টাকা? ভবানী ভবনের নাকের ডগায় পুলিশের সামনেই চলছে বেআইনি পার্কিং। বিধাননগরের মহিষবাথানে পুকুর চুরি। 3 দিন আগে ছিল পুকুর, এখন সেখানে কিছু নেই। 11 কাঠার পুরো পুকুরটাই ভরাট করে দেওয়া হয়েছে। অভিযোগ, এর পেছনে রয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর প্রবীর সর্দার। অভিযোগ, তার মদতেই পুকুর ভরাট হয়েছে। তিনি অবশ্য মন্তব্যে নারাজ। মঙ্গলবার সকাল থেকে পুকুর চুরির খবর দেখায় নিউজ 18 বাংলা। বেলা গড়াতেই তৎপরতা। মহিষবাথানে যায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। কারা পুকুর ভরাট করছে সেই সম্পর্কে খোঁজ খবর নেয় তারা। কথা বলে পুকুর মালিকের সঙ্গেও। গলসির জাগুলিপাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ, বোমাবাজি। আহত এক তৃণমূল কর্মী, নাম শেখ মনি। বিধায়ক ঘনিষ্ঠ রহমত মোল্লার গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি ঘনিষ্ঠ জাকির মোল্লার অনুগামীদের গন্ডগোল। গ্রামে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তদের খোঁজে গ্রামে তল্লাশি চালায় তারা। আরও বিপাকে সুবল মান্না। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে এবার অনাস্থা আনলেন 16 জন কাউন্সিলর। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে শিশির অধিকারীকে গুরু বলেন সুবল। তার জেরে আগেই তৃণমূল শোকজ করে সুবল মান্নাকে। পদত্যাগ নির্দেশ দেওয়া হয় তাকে। গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাভাজন সভাপতি সুব্রত বক্সী মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য। রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন। তার মূলে আজকে বাকি 16 জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশেই যা কিছু হচ্ছে। পরেও তিনি যখন দলের নির্দেশের কোনো হেলদোল করছেন না, আমরা আজকে 16 জন কাউন্সিলর আমাদের জেলা সভাপতির নির্দেশে আমরা সকালে একত্রিত হয়েছিলাম। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পৌরসভার এক নিয়ম অনুযায়ী আমরা আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে 16 জন কাউন্সিলর অনাস্থা জমা করি। শিশির অধিকারীকে প্রণাম করে তিনি কোনো ভুল করেননি। টানলেন একলব্যের উদাহরণ। বললেন এই ঘটনার বিচার করবেন কাঁথির মানুষই। অনাস্থা জমার পরে নিজের অবস্থানে অনড় কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। একলব্যের জানেন, একলব্য গুরু দক্ষিণা দিয়েছিল। কি দিয়েছিল? বৃদ্ধাঙ্গুল কেটে। জনগণ বলবে, জনগণ দেখেছে, 40টা বছর দেখেছে জনগণ। কাঁথির মানুষ বলবে। স্কুলে ভর্তির ফি অনেক বেশি। প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলের গেটের সামনে পোস্টার হাতে বিক্ষোভ। শিক্ষক শিক্ষিকাদের স্কুলের বাইরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বনপাস শিক্ষা নিকেতন স্কুলের ঘটনা। প্রায় 2 ঘন্টা পর স্কুলে ঢোকেন শিক্ষকরা। বর্ষবরণের রাতে দুষ্কৃতীদের দাপাদাপি। জলপাইগুড়ির করলার পারে ভেঙে খান খান বসার জায়গা, বাতিস্তম্ভ। এর আগে কালী পুজোর রাতেও একই ঘটনা ঘটেছিল। নদীর পারে সৌন্দর্যায়নের জন্য বসানো লোহার রেলিং, বসার জায়গা ভেঙে দিয়ে যায় দুষ্কৃতীরা। এবার আবার সেই একই ছবি। ঘটনাস্থলের ঠিক পেছনেই হাইকোর্টের বিচারপতিদের আবাসন, জেলা শাসক, পুলিশ সুপারের দপ্তর। গুরুত্বপূর্ণ এই জায়গায় একের পর এক ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। দেখলাম যে ওখানে একটা বেঞ্চ ভাঙা পড়ে আছে, ওটা কে বা কারা ভাঙছে তা তো আর দেখিনি। আমি মর্নিং ওয়াক করতে এসে দেখি রাস্তায় নোংরা জঞ্জাল সবই আছে।
হ্যাঁ, কিন্তু তিন চারটা পথবাতিও ভেঙে পড়ে আছে। রাত্রিবেলা কে বা কারা করে, সকলকেই সচেতন হইতে হবে, মানে পৌরসভার তরফ থেকেও যাতে একটু এখানে ডিউটি টিউটি করে বা পুলিশ যাতে একটু সন্ধ্যাবেলায় পাহারা টাহারা দেয়, তার ব্যবস্থা করলে ভালো হয়। কালী পুজোর সময় একবার ঘটেছিল, আবার সেকেন্ড টাইম ঘটলো। আমার মনে হয় পুলিশ প্রশাসন ওখানে টহল বাড়ানো উচিত। আমি নিজেও সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে অনুরোধ করবো, আইসি কোতোয়ালিকেও করবো, এবং এছাড়া এলাকার মানুষকেও সজাগ হতে হবে যে কারা করছে, তাদের সম্বন্ধে সঠিক তথ্য পুলিশকে দিতে হবে, কারণ এটা তো পৌর প্রশাসন তো আর ল অ্যান্ড অর্ডার দেখে না। কিন্তু আমি নিজে উদ্যোগী হয়ে এসপি এবং আইসির সাথে নিজে কথা বলবো। মৎস্যজীবীদের তৎপরতায় প্রাণ রক্ষা। বাঁকুড়ার রন্ডিহা জলাধারে স্নান করতে নেমে বিপত্তি, জলাধারে তলিয়ে যেতে থাকে 2 পর্যটক। ডুবে যাওয়া থেকে প্রাণ রক্ষা 2 পর্যটকের। মৎস্যজীবীদের তৎপরতায় প্রাণ রক্ষা এই 2 পর্যটকের। গঙ্গাসাগর মেলার আগে দমকলের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে গঙ্গাসাগর পরিদর্শনে দমকল মন্ত্রী সুজিত বসু। এবার মেলায় 11টি অস্থায়ী দমকল কেন্দ্র এবং 50টি ইঞ্জিন থাকবে। আগুন লাগার খবর পেলেই এলাকায় পৌঁছে যাবে কর্মীসহ বুলেট। এই বুলেটে অগ্নি নির্বাপক সব রকম ব্যবস্থা থাকবে। দমকলের তো মেন আমাদের একটা ফায়ার স্টেশন এখানে আছে, এছাড়া আমরা 11টা ফায়ার স্টেশন টেম্পোরারি বেসিসে প্রত্যেকবার যেমন করি এবারেও সেটা করছি। এছাড়া হাইড্রেন্ট পয়েন্ট প্রচুর আমরা করছি, যেখান থেকে জলের সমস্যা যাতে না হয়। কচুবেড়িয়া নেমে আমাদের একটা বড় পিএইচির সঙ্গে একটা রিজার্ভার আমাদের আছে, যেখানে 1,37,000 ক্যাপাসিটি। সেই রিজার্ভারটা আজকে টেস্ট হবে। নিউজ 18 বাংলার খবরের জের নকশালবাড়িতে কর্মতীর্থ পরিদর্শনে জেলা শাসক। 2 বছরের বেশি সময় ধরে বন্ধ নকশালবাড়ির কর্মতীর্থ। নিউজ 18 বাংলার খবর দেখানোর পর মঙ্গলবার দুপুরে কর্মতীর্থে পরিদর্শন করেন জেলা শাসক প্রীতি গোয়েল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণের বিষয়ে তিনি দিলেন আশ্বাস। ঝাড়গ্রামের শিরশিতে ফের হাতির তাণ্ডব, ভাঙল গৃহস্থের বাড়ি, ক্ষতি ফসলের। কখনো রাস্তার ওপর, কখনো ফসলের জমিতে, কখনো আবার গ্রামে ঢুকে তাণ্ডব। লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে বিজেপির বিরুদ্ধে পোস্টার, দার্জিলিং চকবাজার জুড়ে পোস্টার। পোস্টারে লেখা 15 বছরে কিছুই করেনি বিজেপি, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে গেছে। তারই প্রতিবাদে পাহাড় জুড়ে পোস্টার। পোস্টার ফেলল দার্জিলিং সিটিজেন ফোরাম। এই পোস্টারিং নিয়ে সরগরম পাহাড়। আলতাডাঙ্গা চা বাগান থেকে মহিলার পা বাঁধা পচা গলা দেহ উদ্ধার। বানারহাট ব্লকের নাথুয়া এলাকার ঘটনা। মহিলার পরিচয় এখনো জানা যায়নি। পুলিশের দাবি মৃতদেহটি অনেক পুরনো, তদন্ত শুরু করেছে পুলিশ। সরকার নির্ধারিত ভর্তি ফির তুলনায় বেশি টাকা নেওয়ার অভিযোগ, অথচ স্কুলের রসিদে লেখা হচ্ছিল সরকার নির্ধারিত টাকার অঙ্কই। প্রতিবাদে প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। বাঁকুড়ার তালডাংরা ব্লকের সোনাঝোর জুনিয়র হাই স্কুলের ঘটনা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি বাড়তি টাকা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সরস্বতী পুজোর জন্য নেওয়া হচ্ছে। ইসরোয় নাম উজ্জ্বল করলেন বাংলার বিশ্বজিৎ পাল। ইসলামপুরের আশ্রমপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ। বছরের প্রথম দিন ইসরো থেকে লঞ্চ করা হয় PSLV C58 নামে একটি রকেট। রকেটে রয়েছে এক্সপোস্যাট নামে একটি উপগ্রহ। এটি হলো ভারতের প্রথম এক্স-রে পোলারিম্যাটার স্যাটেলাইট। এই স্যাটেলাইটে রয়েছে পলিক্স এবং এক্সপেক্ট নামে 2টি যন্ত্র। আর এই দুটি যন্ত্রের মধ্যে পলিক্স নামে যন্ত্রটি তৈরি করেছেন ইসলামপুরের বিজ্ঞানী বিশ্বজিৎ। এই যন্ত্রের মাধ্যমে সৌরজগতে গতিপথ এবং চরিত্র পর্যবেক্ষণ করবে ইসরো। ভারত বাংলাদেশের সীমান্ত সোনাই নদী থেকে যুবকের দেহ উদ্ধার। পাশেই উদ্ধার বস্তা ভর্তি ফেন্সিডিল। বাংলাদেশে পাচার করতে গিয়ে বিএসএফ এর ভয় ফেন্সিডিল সহ নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু হতে পারে বলে অনুমান পুলিশের। স্বরূপনগর থানার দহরকান্দা গ্রামের ঘটনা। শ্রীরামপুর ওয়েলিংটন জুট মিলে আগুনের ঘটনায় নাশকতার অভিযোগ জুট মিল মালিকরাই বিমার টাকা পেতে ইচ্ছে করে আগুন লাগিয়ে দেন। অভিযোগ হুগলি জেলা কমিটির সিটু নেতা সুমঙ্গল সিং এর। একই অভিযোগ আইএনটিটিউসি নেতা অন্নয় চট্টোপাধ্যায়েরও। সোমবার জুট মিলে আগুনে পুরো ইউনিট পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 700 শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা ফেটে জখম বিজেপি কর্মী। ভূপতিনগরের জুখিয়া অঞ্চলের রামচকে গৌরহরি মাইতি নামে এক ব্যক্তি আহত হন। তাকে তমলুকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় গ্রেফতার এক ধৃত ব্যক্তিও বিজেপি কর্মী। বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান, তবে আহত ব্যক্তি বিজেপি কর্মী নন বলেই স্থানীয় বিজেপি নেতৃত্ব জানায়।
পঞ্চায়েতের অ্যাকাউন্টের টাকা ঢুকলো অন্য অ্যাকাউন্টে। পঞ্চায়েতের 29 লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে। 6 মাস ধরে বিপাকে লাভপুরের ইন্দাস গ্রাম পঞ্চায়েত। লাভপুরে পঞ্চায়েতের টাকা ব্যাংকে সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্টে। সার্ভিস প্রোভাইডারের নামে অভিযোগ দায়ের। 2 মাস পর জেলে মুক্ত সেই অভিযুক্ত। 6 মাসেও টাকা না মেলায় থমকে উন্নয়নের কাজ। রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ। বাদুড়িয়ার বাগজোলায় গ্রামবাসীদের বিক্ষোভ। 30 বছর ধরে রাস্তা সারানো হয় না বলে অভিযোগ। খারাপ রাস্তার ফলে এলাকাবাসীর দুর্ভোগ। অভিযোগ বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। উত্তর দিনাজপুরের হাপতিয়াগাছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটার ঘটনা। মৃতের নাম একরামুল হক। মৃতের পরিবারের দাবি বালি খাদান নিয়ে মিটিং ছিল, সেখানে গিয়ে আরও বাড়ি ফেরেনি ওই ব্যক্তি। সকালে বাড়ির বারান্দায় রক্তাক্ত দেহ উদ্ধার। একদিকে রাস্তার বেহাল অবস্থা, অন্যদিকে গাড়ির রেশারেশি। এর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। আহত 40 জন যাত্রী। আরামবাগের গির্জাতলা এলাকার ঘটনা। আহতদের আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খানাকুল বন্দর থেকে আরামবাগের দিকে বাসটি যাচ্ছিল। স্থানীয়দের দাবি খারাপ রাস্তা থাকা সত্ত্বেও অন্য বাসের সঙ্গে টেক্কা দিয়ে চলছিল বাসটি। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। রায়গঞ্জে শুরু হলো ডিজিটাল কার্ডের মাধ্যমে সুরক্ষা প্রদান প্রক্রিয়া, জানিয়ে স্বস্তিতে অভিভাবকরা। রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা এই কার্ড পড়ুয়াদের হাতে তুলে দেয়। পড়ুয়ারা স্কুলে প্রবেশের পর কিছুক্ষণের মধ্যেই অভিভাবকদের ফোনে চলে যাবে সুরক্ষা বার্তার মেসেজ। জাপানে বিমানে বিধ্বংসী আগুন। 2টি বিমানের ভয়াবহ সংঘর্ষ। টোকিওর হানেদা এয়ারপোর্টে অবতরণের সময় আগুন ধরে যায় রানওয়েতে থাকা কোস্টগার্ডের বিমানের সঙ্গে। জাপান এয়ারলাইন্সের একটি বিমান এই কোস্টগার্ডের বিমানের সঙ্গে সংঘর্ষে এই আগুন ধরে যায়। সিনচিতোস বিমানবন্দর থেকে আসছিল যাত্রীবাহী বিমানটি। বিমানে অন্তত 369 জন ছিলেন, তবে সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। কোস্টগার্ডের বিমানের 5 ক্রুর মৃত্যুর সম্ভাবনা। জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ও কোস্টগার্ডের বিমানের সংঘর্ষ। কিভাবে হলো রানওয়েতে সংঘর্ষ? এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুলেই কি 2 বিমানের সংঘর্ষ, নাকি পাইলট সঠিকভাবে রানওয়েই দেখতে পাননি? এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজছে স্থানীয় প্রশাসন। জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখতে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বিকেলে দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন শাহ। কিছুদিন আগেই উপত্যকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন ভারতীয় সেনার 4 জওয়ান। সেই ঘটনার পরই এই পর্যালোচনা বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 184 জন ভারতীয় মৎস্যজীবীকে অবিলম্বে ভারতে ফেরতে হবে ইসলামাবাদকে, এমনই কড়া বার্তা দিল নয়াদিল্লি। এই 184 জন মৎস্যজীবী পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। ইতিমধ্যেই তাদের সাজার মেয়াদ শেষ। বিদেশ মন্ত্রকের তরফে তাদের অবিলম্বে ভারতে ফিরিয়ে দিতে বলা হয়েছে। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি শুরু হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন, অর্থাৎ 16 জানুয়ারি থেকেই। গোটা অযোধ্যায় ঘোরানো হবে বিগ্রহ। 81 ঘড়া জলে মন্দির শোধন এবং 125 পাত্রে রামলালা স্নান। শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া। আইসিইউ নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকা। রোগী কিংবা তার আত্মীয়রা না চাইলে কোনো গুরুতর অসুস্থকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করাতে পারবেন না হাসপাতাল কর্তৃপক্ষ। সাম্প্রতিক গাইডলাইনে এমনই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 24 বিশেষজ্ঞের পরামর্শ মেনে তৈরি হওয়া গাইডলাইন অনুযায়ী অচৈতন্য অবস্থায় আছেন, শ্বাসযন্ত্রের সমস্যা আছে এবং শ্বাসযন্ত্রের সাহায্যের প্রয়োজন এমন রোগীকে আইসিইউতে ভর্তি করানো হতে পারে। সুপ্রিম কোর্টে আপাতত মুলতবি হয়ে গেল কামদুনি মামলার শুনানি। কামদুনির ঘটনায় নিহতের ভাই সুপ্রিম কোর্টে আলাদা এসএলপি করেন। মঙ্গলবার সকালে মামলার শুনানি হয়। মামলাকারীর কাছে হলফনামা চায় আদালত। মামলার সব পক্ষকে নোটিশ দেওয়ারও নির্দেশ দেয় বিচারপতি বি.আর. গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চ। এই সপ্তাহে কংগ্রেসে যোগ দিচ্ছেন ওয়াইএস শর্মিলা। কংগ্রেস সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির বোন তথা ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টির প্রধান শর্মিলা কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাতে অন্ধ্রপ্রদেশে বড় দায়িত্ব দিতে চলেছে দল। যদিও শর্মিলার যোগদান নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কংগ্রেস। এই ব্যাপারে মুখ খোলেননি শর্মিলাও। বছরের প্রথম দিনই হাতে রিভলভার নিয়ে থানায় হাজির মহিলা। থানায় গিয়ে তিনি জানান স্বামী এবং ভাসুরকে খুন করে এসেছেন, গিয়ে যেন লাশ তুলে নেওয়া হয়।
বছরের শুরুতেই জোড়া খুনের মামলা দায়ের মধ্যপ্রদেশের উজ্জয়নের ইঙ্গরিয়া গ্রামে। অঙ্গনওয়াড়ি কর্মী সবিতার বিরুদ্ধে স্বামী রাধেশ্যাম এবং ভাসুর দীনেশকে গুলি করে খুনের অভিযোগ। জমি সংক্রান্ত বিবাদে খুন। নতুন রূপে উদ্বোধন হলো তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরের। মঙ্গলবার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাঁ চকচকে নয়া টার্মিনাল ভবনে একসঙ্গে অতিরিক্ত যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে। ভবনের দেওয়াল জুড়ে কারুকাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে ভারতীয় শিল্প সংস্কৃতি।